আচ্ছা, প্রথমে আজকে প্রথম যে টপিক এটা হলো অ্যালকোহল আর ইথারের পার্থক্য। তো এটা আসলে একটু মুখস্থ টাইপেরই, মনে রাখতে হবে অ্যালকোহল আর ইথারের পার্থক্য। অ্যালকোহল আর ইথারের পার্থক্যের মধ্যে যদি তোমাকে বলে, তাহলে বিক্রিয়ায় সক্রিয় কোনটা এটা মনে রাখলে তোমার পার্থক্যটা হয়ে যাবে। তো বিক্রিয়ায় সক্রিয় হলো অ্যালকোহল, অ্যালকোহল হলো বিক্রিয়ায় সক্রিয়, আর ইথার হলো বিক্রিয়ায় নিষ্ক্রিয়। মানে ইথার তেমন কোনো বিক্রিয়া দেখায় না, বাট অ্যালকোহল বিক্রিয়াগুলো দেখায়। তো এর মধ্যে ইম্পর্টেন্ট বিক্রিয়া হলো তিনটে, এখানে পার্থক্য দিচ্ছে। একটা হলো সোডিয়ামের সাথে বিক্রিয়া, যেটা অ্যালকোহল দেখায় বাট ইথার দেখায় না। তারপরে হলো PCl5 এর সাথে বিক্রিয়া, আরেকটা হলো জারণ বিক্রিয়া। এই তিনটা বিক্রিয়া মনে রাখলেই হবে। এই তিনটা বিক্রিয়া, সোডিয়াম, PCl5 এবং জারণ, এই তিনটা বিক্রিয়ায় অ্যালকোহল দেখায় বাট ইথার এগুলো দেখায় না। ঠিক আছে। জারণ বিক্রিয়া মানে জায়মান অক্সিজেনের যে একটা বিক্রিয়া ছিল, এটা আমি আগেও বলছিলাম। জায়মান অক্সিজেন যুক্ত হইলে যে বিক্রিয়াটা হয় এটাই আসলে জারণ বিক্রিয়া, আর এটা অ্যালকোহল দেখায়। অ্যালকোহলের সাথে যদি জায়মান অক্সিজেন যুক্ত হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হয়। আবার অ্যালডিহাইডের সাথে যদি জায়মান অক্সিজেন যুক্ত হয় তখন ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, বা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে। তো গতদিন আমি স্যালিসাইলিক অ্যাসিডে এটা দেখাইছিলাম যে মিথানল শনাক্তকরণ বিক্রিয়া, এটাও দেখানো হয়েছে। তো এটা নিয়ে আর কিছু বলতেছি না। তো এখন আচ্ছা, এখন আমরা অ্যালডিহাইড আর কিটোন, আজকে প্রথম টপিক অ্যালডিহাইড আর কিটোন, এই দুটা নিয়ে আলোচনা করব, অ্যালডিহাইড আর কিটোন। তো প্রথম আমাদের কাজ হলো যে অ্যালডিহাইডের প্রস্তুতি, এরপরে হলো তার মোটামুটি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে। তো প্রথম যে এখানে যেটা দিল, যে দুইটা দিছে, দুইটা না, আসলে ওরা প্রথমে দুইটা জিনিস এখানে উল্লেখ করছে, মিথানেল এরপরে ইথানেল। আমরা জানি অ্যালডিহাইডের নামগুলোর মধ্যে ইথানেল, মিথানেল এগুলো ইউজ করা হয়, এল এটা ইউজ হয়। তো এই বইতে মেনলি যে ইথানেল আর মিথানেল এই দুইটার প্রস্তুতিটাই দিছে, আরগুলা বাকিগুলা দেয় নাই, হয়তো আরগুলা লাগে না সেজন্য। ঠিক আছে। তো আর অ্যালডিহাইডের মধ্যে এই দুটাই বেশি ইম্পর্টেন্ট, ইথানেল আর মিথানেল। তো প্রথমে আসি মিথানেল প্রস্তুতি। মিথানেলের সংকেত হলো এটা, মিথানেল প্রস্তুতি HCHO, যেটাকে আরেকটা নাম আছে বাণিজ্যিক নাম, এটাকে বলে ফর্মালডিহাইড, যেটা আমাদের ফরমালিনে ইউজ করা হয়, ফর্মালডিহাইড। ঠিক আছে। মিথানেল, তো মিথানেল দুইভাবে তৈরি করা যায়, তো দুটোটা প্রকারটা মনে রাখতে হবে, এটা একটু মুখস্থ। প্রথমটা হলো, এই বিক্রিয়াগুলো আসে না তেমন, শুধু মনে রাখলেই হয়। CH2OH, এই জিনিসটার নাম হলো মিথানল। তো মিথানল থেকে মিথানেল ইজিলি তৈরি করা যায় জারণ বিক্রিয়ার মাধ্যমে। তো মিথানল থেকে তুমি মিথানেল তৈরি করতে পারবে। তো তোমাকে প্রশ্নে আসতে পারে যে মিথানেল আসলে কি মিথানল থেকে তৈরি করা যায় নাকি যায় না, বা নিচের কোনটা থেকে তৈরি করা যায়। তো প্রশ্ন হলো মিথানল থেকে তৈরি করা যাবে। এটার সাথে যদি তুমি অক্সিজেনে বিক্রিয়া করো, সাথে প্রভাবক দিবা সিলভার, আর তাপমাত্রা 500 থেকে 600, আমি এমনি লিখে দিচ্ছি 650। বাট এটা এত ইম্পর্টেন্ট না, এখানে এই বিক্রিয়াটা এত ইম্পর্টেন্ট না, দরকারও নাই, যতটুকু মনে রাখা যায় আর কি। আর তৈরি হয় মিথানল, HCHO। তো মিথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া মিথানল তৈরি হয়। এরপর মিথানল আরেকভাবেও তৈরি করা যায়, সেখানে আর অক্সিজেনের বিক্রিয়া করা লাগে না, ওইটাও মিথানল থেকেই তৈরি করা হয়, দুইটাই আছে, দুটোটাই মিথানল থেকে তৈরি হয়। এখানে ডিরেক্ট তুমি প্রভাবক দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে, তবে সেলসিয়াসটা একটু মনে রাখতে হবে, এখানে একটু সেলসিয়াস বা তাপমাত্রা একটু ভিন্নতা আছে। এখানে আর জারণ করা লাগে না, ডিরেক্ট তৈরি হয়ে যায়। তো মিথানলে আমরা দুইটা প্রস্তুতি দেখলাম, একটা হলো মিথানল থেকে জারণ বিক্রিয়ার মাধ্যমে, আরেকটা হলো মিথানল থেকে
প্রভাবকের মাধ্যমে। তো ওটা লিখছে ডিহাইড্রোজিনেশন মানে হলো, এটা মানে হলো যে ডিহাইড্রোজিনেশন, ডি মানে হলো ডিলেট মানে সরে যাবে, হাইড্রোজিনেশন হাইড্রো মানে হলো যে হাইড্রোজেন, তাহলে মানে হাইড্রোজেন বাদ যাবে। তো এখানে বোঝা যায় হাইড্রোজেন, এটা হলো যে CH2O আর এখানে ছিল CH3OH, তাহলে অবশ্যই কিছু হাইড্রোজেন এখান থেকে বাদ গেছে, তো সেজন্য এটার নাম হলো ডিহাইড্রোজিনেশন। আচ্ছা, তো এবার আসো ইথানল প্রস্তুতি। তো ইথানল প্রস্তুতিটা আমরা যা দেখতেছি আর কি, ইথানল প্রস্তুতিটা আসলে ইথানল থেকেই তৈরি করা যাবে। সেম বিক্রিয়া, দুটোটাই সেম। যেরকম মিথানল থেকে মিথানল তৈরি করছে, ওইখানেও ইথানল থেকে ইথানল তৈরি হবে। এই বিক্রিয়াগুলো এত ইম্পর্টেন্ট না। ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ইথানল তৈরি হয়ে যায়, ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ইথানল তৈরি হয়, আর প্রভাবক হিসেবে সিলভার ইউজ করা হয়। ঠিক আছে, এগুলাই, আর তেমন নেই, দরকার নেই, এগুলো এত ইম্পর্টেন্ট না, যতটুকু মনে রাখা যায় রাখবো আর কি। আচ্ছা, এরপরে প্রোপানন প্রস্তুতি। প্রোপাননকে আবার ইংলিশ বাণিজ্যিক নাম হলো এসিটন বলা হয়। প্রোপানন প্রোপানন মানে হলো CH3CO CH3, এটাকে আবার এসিটনও বলা হয়। তো প্রোপানন কিভাবে প্রস্তুত করে, অ্যালডি মানে অ্যালকোহল থেকে যেভাবে আগে প্রস্তুত করছিলাম ওইরকমই জিনিসটা, ওইরকমই, এত মানে সেম জিনিস অ্যালকোহল থেকে তৈরি করা যায়। তবে আমরা এর আগে শিখছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে মিথানল তৈরি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে ইথানল তৈরি হয়, আর 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় প্রোপানন। তাহলে অবশ্যই এটা একটু খেয়াল রাখলে হবে। ঠিক আছে, ওটা হলো যে গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো অ্যালডিহাইডের প্রস্তুতিটা আমরা কিন্তু আগেও পড়ে ফেলছি, তো ওই ওই বিক্রিয়াটা এখানের সাথে ইনক্লুডেড আছে। তো এটা ইম্পর্টেন্ট বিক্রিয়াটা, সেজন্য আগে পড়ানো হয়ে গেছে, তো এটা আমি আর রিপিট করতেছি না। তো এখানে আরেকটা দিছে ক্যালসিয়াম লবণের বিয়োজন ধারা। এটা একটু আমার মনে হয় জানা দরকার, যে ক্যালসিয়াম লবণের বিয়োজন দ্বারা কিভাবে তৈরি করব বা কিভাবে দরকার আর কি। তো আমি প্রথমে একটা বিক্রিয়া দেখাই তোমাদেরকে, তারপর ক্যালসিয়াম লবণের বিয়োজন মানে হলো এখানে যে ক্যালসিয়াম মিথানয়েড, আমি একটা নাম বলছি ক্যালসিয়াম মিথানয়েড। তো ক্যালসিয়াম মিথানয়েড এভাবে লেখা যায় COO2Cl। হ্যাঁ, এটা হলো ক্যালসিয়াম মিথানয়েড। মিথানয়েড কারণ হলো এখানে একটা কার্বন আছে, তাহলে এটা হলো ক্যালসিয়াম মিথানয়েড। আর তুমি এটাকে ক্যালসিয়ামের লবণও বলতে পারো। তো এটা হলো ক্যালসিয়াম মিথানয়েড। তো এখন এটাকে ওরা বলতেছে যে এই জিনিসটাকে উত্তপ্ত করলে অ্যালডিহাইড তৈরি হবে। এখন প্রশ্ন হইলো কখন কোন অ্যালডিহাইড তৈরি হবে, এটা অনেক বড় প্রশ্ন, এবং এটাই প্রশ্নে আসে, ভর্তি পরীক্ষায় আসে, কারণ বিক্রিয়াগুলো তো আর আসে না, এই জিনিসটা আসে। তো এখানে একটা জিনিস আমরা আগে খেয়াল করি, এখানে আছে, হ্যাঁ হ্যাঁ অ্যালডিহাইড প্রস্তুতি, হ্যাঁ হ্যাঁ এটা অ্যালডিহাইড প্রস্তুতির মধ্যে আছে। ঠিক আছে, তো না সরি, এটা অ্যালডিহাইড প্রস্তুতি কীটন দুটোটাই করা যাবে, বাট এখানে অ্যালডিহাইড তৈরি হবে। আচ্ছা দেখাচ্ছি এটা আমি। তো এখানে দেখো অ্যালডিহাইড প্রস্তুতির মধ্যে ক্যালসিয়াম মিথানয়েডকে আমি উত্তপ্ত করব। তো এখানে আসলে প্রভাবক হিসেবে কিছু দেয় নেই, ক্যালসিয়াম মিথানয়েডকে উত্তপ্ত করলে এখানে কার্বন আছে কয়টা আগে আমি দেখি। এই যে ভিতরে ভিতরে একটা কার্বন আছে, তো একটা কার্বন থাকলে আমি একটা কার্বন দিয়ে যে অ্যালডিহাইডটা তৈরি হয় এটার নাম হলো এটা HCH। একটা কার্বন দিয়ে যে অ্যালডিহাইড তৈরি হয় এটার নাম হলো HCHO। এটার আরেকটা নাম মিথানল বলে বা ফর্মালডিহাইডও বলে, এর আগেও বলছি আমি।
ঠিক আছে। তাহলে এখানে দেখো ভিতরে যতটা কার্বন থাকবে তোমার এদিকেও সেটা উৎপন্ন হবে। এখন জিনিসটা এভাবে মনে রাখলে হয়তো বা সুবিধা হইতো বা আমরা করতে পারতাম। তো এখন এভাবে আসলে জিনিসটা মনে রাখা যায় না। জিনিসটা হলো আমি তোমাদেরকে দেখাই, এই CH এর সাথে CaCO3 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা একটু পুরাটা মনে রাখতে হবে, যদি প্রশ্ন কঠিন করে এখান থেকে আসতে পারে ক্যালসিয়ামের লবণ থেকে কিভাবে জিনিসগুলো উৎপন্ন হয়। তো এখানে মিথানল কেন তৈরি হচ্ছে একটু জিনিসটা খেয়াল করো। আমি যদি লিখি ক্যালসিয়াম মিথানয়েড, তাহলে একটু দেখো ক্যালসিয়াম মিথানয়েড লিখলে এখানে কার্বন কিন্তু দুইটা আছে, দেখো হোল 2, তাহলে কার্বন কয়টা আছে? দুইটা আছে। তো কার্বন দুইটা থাকলে এই বিক্রিয়ায় সবসময় ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হবে, এটা মাস্ট। এই বিক্রিয়ায় সবসময় ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি হবে। এখন ক্যালসিয়াম কার্বনেট যদি তৈরি হয়, ঠিক আছে, এখন ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলে এখানে একটা কার্বন কিন্তু লেগে গেছে, আমার কাজে লেগে গেছে একটা কার্বন। তাহলে একটা কার্বন যদি ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে চলে যায় তাহলে আর বাকি থাকতেছে একটা কার্বন। ওই একটা কার্বন দিয়ে আমি একটাই যৌগ তৈরি করতে পারবো, মিথানল। একটা কার্বন দিয়ে যে অ্যালডিহাইড তৈরি হয় এটার নাম হলো মিথানল। তাহলে আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে সবসময় মনে রাখবে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। তো ক্যালসিয়াম কার্বনেটে সবসময় একটা কার্বন চলে যাবে। তাহলে এখানে ছিল দুইটা কার্বন, তো তোমার কাছে অবশিষ্ট আছে একটা কার্বন। তো একটা কার্বন দিয়ে একটা অ্যালডিহাইড তৈরি হয়, এটা আশা করি বুঝাইতে পারছি। আরেকটা দেখাচ্ছে তোমাদেরকে, তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্যালসিয়াম ইথানয়েড হইলে তখন কি হতো। দাঁড়াও আমার ভুল হয়েছে, না ঠিক আছে। ক্যালসিয়াম ইথানয়েড হইলে তখন কি হতো, দেখো ক্যালসিয়াম ইথানয়েড হইলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, এটা কিন্তু ফিক্সড। তো ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলে এখানে কার্বন কিন্তু একটা চলে যাচ্ছে। তাহলে এমনি কার্বন আছে কয়টা দেখি, একটা দুইটা, দুইটা আছে, আবার এটার মধ্যে হোল 2 আছে, ওর তাহলে মোট 4টা কার্বন আছে আমার কাছে। তো 4টা কার্বনের মধ্যে একটা কার্বন চলে গেছে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে, তাহলে বাকি আছে আর 3টা কার্বন। তো যেহেতু এখানে আর বাকি 3টা কার্বন আছে, তো 3টা কার্বন দিয়ে আমি যে জিনিসটা তৈরি করবো এটা হলো এটা। এখন বলো এটা কি অ্যালডিহাইড না কিটোন? কিটোন। তাইলে দেখো একটা জিনিস খেয়াল করো, এর আগে আমি ক্যালসিয়াম মিথানয়েডকে উত্তপ্ত করছি, সেখানে ইথানল তৈরি হয়েছে, মানে অ্যালডিহাইড তৈরি হয়েছে। কারণ একটা কার্বন দিয়ে তুমি কখনো অ্যালডিহাইড বানাইতে পারবে না, অন্তত 3টা কার্বন লাগবে। তোমার কিটোন বানাইতে হলে অন্তত 3টা কার্বন লাগবে, 3টা কার্বন দিলেই তখনই কিটোন বানানো যাবে। 3টা কার্বন যখনই দেব তখনই আমাদের কিটোন আসবে। তাহলে এখানে দেখো আমার কাছে 4টা কার্বন ছিল, 4টা থেকে একটা কার্বন চলে গেছে, তো বাকি আছে আর 3টা কার্বন। তো 3টা কার্বন দিয়ে কিটোনটা তৈরি। এখন তোমাদের প্রশ্ন ভর্তি পরীক্ষায় কি আসবে, এখানে আসবে যে তুমি যদি ক্যালসিয়াম মিথানয়েডকে উত্তপ্ত করো, হ্যাঁ বলো। না, কিটোন কেন অ্যালডিহাইড হবে? অ্যালডিহাইড হলো CHO, আর কিটোন হলো, হ্যাঁ ওদের বৈশিষ্ট্যগুলো মিলে, অনেক দূর মিলে, অনেক কাছাকাছি যায় বৈশিষ্ট্যগুলো, বাট পুরা সেম না, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এখানে অ্যালডিহাইডও তৈরি হচ্ছে, কিটোনও তৈরি হচ্ছে, এবং সেম জিনিস থেকে তৈরি হচ্ছে। এখন তোমার প্রশ্নে বললো ক্যালসিয়াম মিথানয়েড থেকে তুমি যদি উত্তপ্ত করো কি তৈরি হবে, উত্তর হবে মিথানল তৈরি হবে। তুমি শুধু এই প্রক্রিয়াটা যদি মনে রাখো ইজিলি নিজেই বুঝে যাবা যে এখানে কি তৈরি হবে। যেরকম এখানে দুইটা ছিল কার্বন, দুইটার মধ্যে একটা চলে গেছে ক্যালসিয়াম কার্বনেটে, বাকি আছে একটা কার্বন। তো একটা কার্বন দিয়ে তুমি একটা অ্যালডিহাইডই বানাইতে পারো, কিটোন তো আর বানাইতে পারবো না, সম্ভব না এটা কখনো, ঠিক আছে। আবার এখানে ছিল 4টা কার্বন, 4টার মধ্যে একটা চলে গেছে, বাকি আছে 3টা। তো 3টা দিয়ে তুমি একটা কিটোন বানাইতে পারো। তো এটা তো একটু মনে রাখবা, ক্যালসিয়াম মিথানয়েডকে উত্তপ্ত করলে মিথানল তৈরি হবে, আর ক্যালসিয়াম ইথানয়েডকে উত্তপ্ত করলে প্রোপানল তৈরি হবে। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি হচ্ছে, সেজন্য এটা বেশি ইম্পর্টেন্ট। তো অনেক এক মানে ভালো করে পড়াই দিলাম, এটা এটা একটু মনে রাখি, প্রশ্ন যদি কঠিন করে তাইলে এখান থেকে আসতে পারে। তো এটা একটা প্রস্তুতি, এটাও একটা কিটোনের প্রস্তুতি বা অ্যালডিহাইডের প্রস্তুতির মধ্যে পড়ে, এটা ক্যালসিয়াম লবণের বিয়োজন এটা। আর এই বিক্রিয়াটা আমি গতদিন দেখাইছি যে ইথাইনের সাথে, মানে ট্রিপল বন ইথাইন, ইথাইনের সাথে যদি পানির বিক্রিয়া করো তাহলে কিন্তু ইয়া তৈরি হয়, যে নাম কি, অ্যালকোহল না সরি, ইথানল তৈরি হয়।
ঠিক আছে, ইথানল তৈরি হয়, এটা একটু মনে রাখলে হবে, সমস্যা নেই। আর আমি বিক্রিয়াটার ইয়াটা একটু আমি আবার একটু বলে দিই, চাইলে হয়তো বা তোমাদের কোনটা কি উৎপন্ন হচ্ছে এটা নিজেরা হিসাব করতে পারবা বা বুঝতে সুবিধা হবে। তাইলে আগে এই জিনিসটা মনে রাখবা, অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া হলে সবসময় অ্যালডিহাইড তৈরি হয়। হ্যাঁ, কিটোনও তৈরি হতে পারবে, যে জিনিসটা আমি দেখাচ্ছি দুটোটার প্রস্তুতি এটা। আচ্ছা, তো প্রথমে আসি এটারটাই দেখাই, যেটা সোজা এটা দেখাই, না বুঝলে বলবা। এই জিনিসটা আশা করি বুঝছো। এখানে কার্বনের একটা হাত ভেঙে গেছে, তো একটা হাত যখন ভাঙবে তাহলে দুইজনের দুইটা হাত খালি হবে, এটা আশা করি বুঝো। মানে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ধন ছিল, তো একটা হাত যদি ভেঙে যায়, কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, তো এই কার্বনের সাথে ওএইচটা আছে যুক্ত হয়েছে, আর এই কার্বনের সাথে এইচটা আছে যুক্ত হয়েছে, তো CH2 ডাবল বন্ড CH2। এবার আসো এটা একটু পুনর্বিন্যস্ত হয়, পুনর্বিন্যস্ত হইলে CH3CHO হয়। এটা একদম সোজা, আসলে এটা আমি তোমাদের দেখাই, এটা টোটোমারিজম ধর্ম। টোটোমারিজম ধর্ম মানে হলো এখানে যে একটা বন্ধন দেখতেছো তোমরা, ডাবল বন্ধন, ডাবল বন্ধনটা এই জায়গায় ট্রান্সফার হয়ে যায়, ডাবল বন্ধনটা অক্সিজেনের কাছে ট্রান্সফার হয়ে যায়। তো ডাবল বন্ধনটা যদি অক্সিজেনের কাছে ট্রান্সফার হয়, এখন অক্সিজেনের কিন্তু আর কোনো হাত খালি নাই, ঠিক আছে, অক্সিজেন কিছু নাই ওর কাছে। কারণ অক্সিজেনের হাত খালি না থাকলে এই এইচটা কিন্তু ওর সাথে থাকতে পারতেছে না, তো এই এইচটা কি করছে, এর যেহেতু একটা হাত খালি আছে, এর কাছে চলে আসছে, এখানে CH2 ছিল, তো এর সাথে যখন আরেকটা এইচ চলে আসছে, তো এখন চলে আসছে CH3। তাহলে দেখো জিনিসটাকে এভাবে আমি লিখতে পারি, CH3CHO আগে। তাইলে আমাকে এটার একটু মেকানিজমটা জানতে হবে, তাইলে কি উৎপন্ন হবে আমরা ইজিলি বুঝতে পারবো। এখানে ডাবল বন্ধনে একটা বন্ধন যায় অক্সিজেনের সাথে, ডাবল বন্ধন তৈরি করে ফেলছে, তো অক্সিজেনের হাতটা খালি নাই এখন আর, তাহলে এইচটাতে সে ছাড়িয়ে দিবে, এইচটা ছাড়িয়ে দিলে সে তো কোথাও এক জায়গায় যাইতে হবে, সে কি করলো, এখানে কার্বনের একটা হাত খালি ছিল, সে এর সাথে আসি যুক্ত হয়ে গেছে, এই জিনিসটাই হয়েছে। শুধু এটা ট্রান্সফার হয়েছে, একটু মনে রাখলে বাকিটা নিজেরা করতে পারবে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা তৈরি হয়েছে এটার নাম হলো ইথানল, কারণ CH3CHO আমরা দেখতেছি, এটার নাম হলো ইথানল। তাহলে আমরা বলতে পারি ইথাইনের সাথে পানির বিক্রিয়া ইথানল তৈরি হয়। এগুলো আসলে তুমি যদি মুখস্থ রেখে মনে রাখতে চাও, কষ্ট হয়ে যাবে, কারণ এক একটা জায়গায় এক একটা জিনিস উৎপন্ন হচ্ছে। তো তুমি যদি মুখস্থ করো, তোমার গোলমাল লাগিয়ে যাবে যে এটা কি ইথানল হবে না মিথানল হবে না কি হবে। তো আমি বলবো কয়েকটা নিজেরা প্র্যাকটিস করবো, যে হ্যাঁ আমি একটা তোমাদেরকে দেখাই দিলাম, এরকম তুমি নিজে চিন্তা করো, অ্যালকাইন এটা তো ওয়ান, ইথাইন ওয়ান, তুমি প্রোপাইন দিয়ে করো, বিউটাইন দিয়ে করো, তোমার ইচ্ছা, তুমি ওটা দিয়ে প্র্যাকটিস করো, করি দেখো কি উৎপন্ন হচ্ছে, তখন নিজেই বলতে পারবা হ্যাঁ এটা এটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো আমি আরেকটা দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো আরেকটা। এখন আমি প্রোপাইন নিয়ে করব, প্রোপাইন, প্রোপাইন ওয়ান বলে এটাকে আমরা, প্রোপাইন ওয়ান, মানে তিনটা কার্বন আছে। তো প্রোপাইন ওয়ানের সাথে পানির বিক্রিয়া সেম। তো প্রোপাইন ওয়ানের সাথে যদি পানির বিক্রিয়া করি, এখানেও সেম, এইচটা আসি যুক্ত হবে, তারপর ওএইচটা আসি যুক্ত হবে, এইচটা আসি যুক্ত হবে আর ওএইচটা আসি যুক্ত হবে। তো এখানে একটু প্রশ্ন জাগে যে এর আগেরটাতে কার্বন কার্বন ট্রিপল বন্ধনের দুই পাশে যে কার্বন ছিল, সেগুলোর সাথে হাইড্রোজেনের পরিমাণ সেম ছিল, মানে এক পাশে দোনো পাশে এইচ এইচ, মানে একটা একটা হাইড্রোজেন ছিল। বাট এখানে দেখো ট্রিপল বন্ধনের দুই পাশে একটাতে হাইড্রোজেন নাই, আরেকটাতে কিন্তু একটা হাইড্রোজেন আছে, মানে হাইড্রোজেনের পরিমাণটা সেম না। এগুলাকে বলে অপ্রতিসম হাইড্রোকার্বন বলা হয়, এগুলাকে অপ্রতিসম, মানে দোনো সাইড সেম না, যে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধনের দুই পাশে যে কার্বন আছে এদের সাথে হাইড্রোজেন সেম পরিমাণ হাইড্রোজেন নাই, তো এটাকে আমরা বলতেছি অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইন, যেটাই বলে। এখন প্রশ্ন হলো মার্কোনিকভের নিয়ম, যেটা আমরা শিখছি, মার্কোনিকভের নিয়মে আমরা বলছি যে
হ্যাঁ 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 হ্যাঁ, হাইড্রোজেন কাউন্ট করলে বুঝবা যে সেম থাকলে এটা প্রতিসম, আর না এলে না, দোনো পাশে সেম থাকতে হবে। আচ্ছা, তো এবার আসি সি ট্রিপল বন্ড সিএইচ। এখন প্রশ্ন হলো তোমাদের কাছে, প্রশ্ন মার্কোনিকমের নিয়ম অনুসারে আমার হাইড্রোজেনটা কোথায় যাবে আর ওএইচটা কোথায় যাবে, দেখি বলো। মনে করো এটা 1 নম্বর কার্বন, এটা 2। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ এটাতে যাবে, হ্যাঁ এটাতে যাবে আর এটাতে ওএইচটা যাবে। তো আমি জিনিসটা এখানে লিখতেছি, একটু বড় করে লিখি। CH2 সি, এর কাছে যাবে ওএইচটা, আর এখানে ডাবল বন্ড, এখানে যাবে এইচটা। এইচটা গেলে আমি CH2 করে দিলাম। তো যা আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন সিএস উৎপন্ন হয়েছে, যেটাই উৎপন্ন হোক, অ্যালকোহল বা অ্যালকিন অ্যালকোহল, যেটা উৎপন্ন, এটা নামকরণ তোমরা চাইলে করতে পারবা, সমস্যা নেই। ওটা না, এখন আমাকে এই জিনিসটা আবার পুনর্বিন্যস্ত হবে। তো পুনর্বিন্যস্ত একদম সোজা হিসাব। পুনর্বিন্যস্ত কিভাবে হয়? পুনর্বিন্যস্ত হবে, একটু ওয়েট করো। আচ্ছা, ডিস্টার্ব করতেছে কেন কে জানে। আচ্ছা, আমি ডিরেকশনটা আমি আবার দেখাচ্ছি। এখানে যে ডাবল বন্ধনটা থাকবে সেটা অক্সিজেনের সাথে চলে যাবে, সরি ট্রিপল বন্ধন হয়ে গেছে। এখানে যে ডাবল বন্ধনটা থাকবে সেটা অক্সিজেনের কাছে চলে যাবে। তো অক্সিজেনের কাছে যখন যাবে তখন জিনিসটা এরকম হয়ে যাবে, CH2, এখানে ডাবল বন্ধন হয়ে যাবে, আর এখানে ও সরি, এখানে তো আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছিল, এখানে আসলে আমি সংকেত লিখতে ভুল করছি, CH3 ছিল এই সাইডে। তো এখানেও একটা CH3 আছে আগে থেকে। তো এখানে যদি আমি অক্সিজেনটাকে করি, যদি বন্ধনটা অক্সিজেনের কাছে নিয়ে যাই, তাহলে আমার যে এইচটা আছে, এইচটা চলে যাবে, অক্সিজেন থেকে সরে যাবে। তো অক্সিজেন থেকে সরে গেলে এর একটা হাত খালি হয়ে যাবে এই কার্বনটার, তাহলে তার কাছে আসি যুক্ত হয়ে যাবে। এখন জিনিসটা খেয়াল করো এখন, যে এই যে প্রক্রিয়াটা করলাম, এখানে কিন্তু আমি নর্মাল আগের হিসাবেই প্রক্রিয়াটা করছি, কিন্তু তবুও দেখো অ্যালডিহাইড কিন্তু তৈরি হয়নি, তৈরি হচ্ছে কিটোন। ঠিক আছে, তো এই কিটোনটার নাম হলো প্রোপানল। এখন তোমাকে বললো যে তোমাকে প্রোপাইন 1 দিল, মানে অ্যালকাইন 1। তো প্রোপাইন 1 দিছে, তো কি তৈরি হবে পানির বিক্রিয়া করলে? তাহলে এই জিনিসটা হবে প্রোপানল তৈরি হবে। তো তোমাকে বিক্রিয়াটা একটু সামান্য করে দেখতে হবে যে আসলে এখানে কি অ্যালডিহাইড তৈরি হচ্ছে না কিটোন তৈরি হচ্ছে। এখানে দেখি বোঝা যাচ্ছে এখানে কিটোন তৈরি হচ্ছে, যে CH3CO CH2। তো এটা আসলে তোমরা একটা দুইটা বিক্রিয়া দিয়ে বুঝবে না, তোমরা নিজেরা করতে হবে, কয়েকটা বিক্রিয়া করে দেখতে হবে। করে দেখলে নিজেই বুঝে যাওয়া যে কি কি উৎপন্ন হবে আর কি কি উৎপন্ন হবে। ঠিক আছে, তো আমি এখানে কার্বনের যে একটা বন্ধন আছে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, এবং ওই যে অক্সিজেনের যে এইচটা আছে সেটা বাকি যে কার্বন আছে ওর সাথে আসে যুক্ত হয়ে যাবে। তো সেজন্য দেখো সি ডাবল বন্ড ও হয়ে গেছে, মানে ওই বন্ধনটা আসে এখানে যুক্ত হয়েছে। তো হাইড্রোজেনটা বাকি যে কার্বনটা আছে ওইটার সাথে আসে যুক্ত হয়ে গেছে, CH2 জায়গায় CH3 হয়ে গেছে। এটাই নিয়ম আর কি এটা। আচ্ছা, আর অ্যালডিহাইডের এটা আমি মুখে বলেছি, এটা আগেও দেখাইছি, অ্যালকোহলের জারণের মাধ্যমে, মানে অ্যালকোহলের সাথে যদি জার্মান অক্সিজেনের বিক্রিয়া হয় সেখানে অ্যালডিহাইড তৈরি হয়। তো এটা দেখানোর দরকার নেই আপাতত। ঠিক আছে, তো এবার আসি আমরা আহ, কি নাম জানি বলে এটার, অ্যারোমেটিক যৌগের মধ্যে একটু আসি। অ্যারোমেটিক যৌগতে কিছু জিনিস আছে। অ্যালডিহাইডের মধ্যে অ্যারোমেটিক অ্যালডিহাইড নামে একটা আছে, এটার নাম হলো বেনজালডিহাইড বলে এটাকে।
মানে বেনজিনের মাথার উপর CHO থাকে, এটার নাম হলো বেনজালডিহাইড। এখন প্রশ্ন হলো বেনজালডিহাইডটা কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে, এখানে মোটামুটি দুইটা দিছে প্রক্রিয়া। তো আমি এই বিক্রিয়াগুলো আসলে মুখস্থ, এগুলো আসলে কিছু করার নাই, কোনো প্রক্রিয়ার মধ্যেও ফালানো যাবে না, কারণ প্রভাবক দ্বারা বিক্রিয়াগুলো হচ্ছে। তো মুখস্থ, আমি শুধু বিক্রিয়াটা লিখে দিতে পারবো একটুকি। তো আচ্ছা আমি লিখছি, আর প্রশ্নটা কিভাবে আসে একটু বলে দিতে পারবো। তো সবাই খেয়াল করো, এটা হলো বেনজিন, বেনজিনের মাথার উপর CH3। এটার নাম কি সবাই বলো দেখি, যারা যারা পড়ালেখা করছে। টলুইন, ঠিক আছে, 65% H2SO, আর 45°C, ঠিক আছে। তো এই যে জিনিসটা তৈরি হলো, এখানে তৈরি হবে কি, শুধু এটাই মনে রাখবা, এখানে তৈরি হবে বেনজালডিহাইড। এখন কিভাবে তৈরি হয় এটা বহুত কাহিনী, এবং এটা মনে রাখি আসলে দরকার নেই, কারণ এখানে একটা জিনিসই আমরা তৈরি করতেছি, বেনজালডিহাইড। এখন তোমাদের প্রশ্নটা কি আসবে, প্রশ্নটা সর্বোচ্চ জিনিস আসবে যে বেনজালডিহাইড তৈরি করার জন্য তুমি বিক্রিয়া হিসেবে কি ইউজ করবে। তো প্রশ্নের উত্তর হলো টলুইন। টলুইনের সাথে MnO2 বিক্রিয়ায় বেনজালডিহাইড তৈরি হয়। টলুইনের সাথে MnO2 বিক্রিয়ায় বেনজালডিহাইড তৈরি হয়, আর এখানে প্রভাবক হিসেবে H2SO ইউজ করা হয়। আচ্ছা, এখানে কিন্তু প্রভাবক, এই যে এই প্রভাবকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই বিক্রিয়ার প্রভাবকটা আমি এর আগেও দিছিলাম। এটা হলো 20% H2SO4 আর 2% HgSO4, ঠিক আছে। এটার প্রভাবকটা বেশি 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 আসে এর আগের বিক্রিয়াটা, এর আগের বিক্রিয়াটা আসলে বেশি ইম্পর্টেন্ট, সব দিকে আসে। তুমি বলো বিক্রিয়ক বলতে পারো, উৎপাদ বলতে পারো, প্রভাবক বলতে পারো, সব দিকে এটা ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা সর্বোচ্চ তোমাকে টলুইন থেকে তৈরি হয়, একটু বলতে হবে বেনজালডিহাইড। তো প্রশ্ন উত্তর হলো যে বেনজালডিহাইড তৈরি করার জন্য তোমার টলুইন লাগবে, টলুইন ছাড়া তৈরি করতে পারবে না, যেভাবেই তৈরি করো। আশা করি বুঝাইতে পারছি, বেনজালডিহাইড তৈরির জন্য টলুইন লাগবে। আচ্ছা, এবার আসি, আমরা অ্যারোমেটিক যৌগ সম্বন্ধে মোটামুটি পড়ি, এত আসলে ডিটেলস আসেও না আমাদের। তো এটা হলো বেনজালডিহাইড, হলো যে বেনজিনের একটা অ্যালডিহাইড যৌগ। তো বেনজিনের যদি কিটোন যৌগ আমরা বানাইতে চাই, একদম আসলে এটা কখনো দেখছো না আমি জানি না, বইতে হয়তো যদি কেউ পড়ি থাকো পাবা। এটা একটা বিশাল বিক্রিয়া, এটা আমি এত বিক্রিয়ায় যাইতে যাচ্ছি না, দরকারও নাই আমাদের। এই জিনিসটার নাম আমাকে বলতে পারবা, দুইটা বেনজিন আসলে যুক্ত হয়েছে C+O এর সাথে, এই জিনিসটার নাম কি? এটা একটা কিটোন, এটা বেনজিনের একটা কিটোন, বাট তার নাম কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটার নাম হলো বেনজোফেনন, সবাই মনে রাখবে, এটার নাম বেনজোফেনন। আর এটা তৈরি করার জন্য কি কি লাগে, বিক্রিয়াটা আমি বিক্রিয়কগুলো লিখে দিচ্ছি। এটা তৈরি করার জন্য এই জিনিসটা লাগবে তোমার। এই জিনিসটা তৈরি হয়, তো আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি। অ্যারোমেটিক যৌগের বেশিরভাগ বিক্রিয়া মুখস্থ টাইপের, এগুলো আসলে মনে রাখতে হবে, কিছু করার নেই। তো এখানে আসলে যে জিনিসটা হয়েছে, আমি তোমাদের শুধু একটু বলতে পারি যে এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা সরে গেছে, ক্লোরিনটা সরে এ আছে এর সাথে আছে যুক্ত হয়ে গেছে, তো সেজন্য এই জিনিসটা তৈরি হয়েছে আর কি, ঠিক আছে। এখন ক্লোরিনটা কিভাবে সরছে, আর এই বিক্রিয়াটাকে বলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। আচ্ছা, এখন তোমাদেরকে প্রশ্ন, তোমরা যদি পড়ি থাকো, আমার আগের ক্লাসগুলো করে থাকো, এটা কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে নাকি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন হবে, কোনটা? আমার হিসাবে অ্যাসাইলেশন, কারণ COCl যেটা, এটাকে অ্যাসাইল ক্লোরাইড বলা হয়, ঠিক আছে। তো এটা হবে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। শুধু যদি এই যে এটা COCl যেটা, অ্যাসাইল ক্লোরাইড বলা হয়, ঠিক আছে।
এটা হবে ফিটাল প্লাস অ্যাসাইলেশন। আর আর তোমরা যেটা বলতেছো অ্যালকাইলেশন, এটা হলো যে অ্যালকাইল মূলক থাকবে, মাথার উপর অ্যালকাইল মূলক থাকবে, মানে টোলুইনের যে বিক্রিয়াটা ওইটা হলো অ্যালকাইলেশন। তো তোমাদের প্রশ্নে আসতে পারে যে এই যে আমরা বেনজোফেনন তৈরি করতেছি, এটা আসলে কি ধরনের বিক্রিয়া? এটা হলো ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। আশা করি মনে রাখবা, আর নইলে তুমি যদি বিক্রিয়ক ধরুটা মনে রাখো তাহলে আশা করি পারবা। এত ইম্পর্টেন্ট না, সেজন্য আসলে আমি জোর দিচ্ছি না এটাতে। আচ্ছা, এরপরে আমাদের একটা বিক্রিয়া আছে এখানে, রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া। সবাই আসলে নাম করা বিক্রিয়াগুলো পড়াই দিতে হবে, এগুলা আর মুখস্থ করা ছাড়া এগুলো আসলে কোনো কাজই নেই, শুধু আমি পড়াই দিতে পারবো একটু কি, এগুলা কোনো মেকানিজম নেই, কিছু নেই, প্রভাবক সহ মুখস্থ রাখতে হয় এটাকে। তো রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া, এটা একটা বিজ্ঞানের নাম অনুসারে রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া। এখানে সেম বেনজয়েল ক্লোরাইড, মানে এটা আর কি অ্যাসাইল ক্লোরাইড যেটা আছে, এটার সাথে প্রভাবক হিসেবে সরি আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি, মুখস্থ, আমি বারবার বলতেছি, এগুলো আসলে কোনো কিছুতে ফালাইতে পারবে না তোমরা, তো সুতরাং মুখস্থ ছাড়া আর কিছু না এগুলো। এই প্রভাবকটা আগে কোথাও পাইছো নাকি আমাকে একটু বলিও। হ্যাঁ হ্যাঁ, অ্যালকিন প্রস্তুতিতে আছে, ওই যে তুমি যদি অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করো সেই প্রভাবকটা, তাহলে দেখো সেম প্রভাবক, বাট তুমি যদি এই পাশে বেনজয়েল ক্লোরাইড বলে এটাকে, বা অ্যাসাইল ক্লোরাইডও বলতে পারো, বেনজয়েল ক্লোরাইডকে তুমি যদি এই প্রভাবক দিয়ে বিক্রিয়া করো তাহলে এখানে বেনজালডিহাইড তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, এর আগে বেনজয়েল ক্লোরাইডের বিক্রিয়ায়, বেনজয়েল ক্লোরাইডের বিক্রিয়ায় কিটোন তৈরি হয়েছে, বাট এখন প্রভাবক চেঞ্জ করছি আর বেনজালডিহাইড তৈরি হচ্ছে। এই যে বেনজালডিহাইড তৈরির এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া। রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া, এখানে রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া, এটা একটা বিজারণ বিক্রিয়া। এখানে আসলে H প্লাস আসি যুক্ত হয়, কারণ এখানে কোনো H ছিল না, এই যে H একটা আসি যুক্ত হয়েছে এখানে, সেজন্য এটার নাম বিজারণ বিক্রিয়া। তো এটা আসতে পারে, এত কঠিন বা ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে। তো তোমাকে প্রশ্ন বলতে পারে রোজেনমান্ড বিজারণ বিক্রিয়া যেটা আছে, এটা দিয়ে কি তৈরি করা হয়? এটা দিয়ে অ্যালডিহাইড তৈরি করা হয়, এবং অ্যালডিহাইডের মধ্যে বেনজালডিহাইডটা তৈরি করা হয়, মানে বেনজিনের যে অ্যালডিহাইডটা আছে। অন্য অ্যালডিহাইডও তৈরি করা যাবে, শুধু যে বেনজিনেরটা চাবে তা না, সবগুলাই তৈরি করা যাবে, বাকি যেগুলো আছে ওগুলোও তৈরি করা যাবে। ঠিক আছে, তো একটু কি, এরপরে দুইটা নাম করা বিক্রিয়া আছে, এগুলোর নাম হলো যে অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া, এবং সবচেয়ে বেশি আসে ভর্তি পরীক্ষায় দুটা বিক্রিয়া, কোনটা বিক্রিয়া করে করে না, কি উৎপন্ন হয় হয় না, মানে এগুলা দিয়ে পুড়ে ফেলে, আর প্রভাবক তো আছে, এটা বললাম। তো আমি এটা পড়াবো এখন। এরপরে শনাক্তকারী বৈশিষ্ট্য, এরপরে অ্যাসিড আছে, আজকে শেষ করা যাবে। এরপরে আমাদের আবার অ্যারোমেটিক যৌগ আছে আলাদা, এগুলো করবো। আচ্ছা, প্রথমে আসি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আগে তোমাদেরকে আমি একটু কার্বন সম্বন্ধে আইডিয়া দিব। এটা আমি মনে হয় এর আগেও পড়াইছিলাম, অনন্যা বলছিল, আর তো তাও আমি আবার পড়াই দিচ্ছি এটা। এখানে আমাকে একটু বলো, না আগে আমি একটা জিনিস শিখাই তোমাদেরকে। এই যে কার্বন, এখানে এটাকে 1 নম্বর কার্বন দিচ্ছি, এটাকে দিলাম 2 নম্বর কার্বন। এখন তোমাদের বইতে দেখবে এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন। ঠিক আছে, আলফা কার্বন মানে হলো কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকবে সেটাকে আমরা বলি আলফা কার্বন। এখন এখানে তোমাদের প্রশ্ন, এখানে কার্যকরী মূলকটা কোনটা? সিএইচও। সিএইচওর সাথে যে কার্বনটা যুক্ত আছে, এই কার্বনটা যুক্ত আছে, একটা জিনিস খেয়াল করো, সিএইচও পুরাটা হলো মূলক। আমি প্রশ্নে তোমাকে মানে যে জিনিসটা জানতে চাচ্ছি, এটা হলো যে তোমার এই মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে সেটা হলো আলফা কার্বন।
এই মূলকের মধ্যে যে কার্বনটা আছে ওইটার কোনো কাউন্ট নেই এখানে। এই মূলকের সাথে যে কার্বনটা যুক্ত এটা হলো আলফা কার্বন। তাহলে এই মূলকের সাথে কার্বন যুক্ত আছে এটা, তাহলে অবশ্যই এটা হলো আলফা কার্বন। এখন যদি আমরা এটা লিখতাম CH3CH2 CHO, সাপোজ এটা লিখছি, এটা লিখলে এটা হবে আলফা কার্বন, এটা হবে বিটা কার্বন। মূলকের সাথে যে কার্বনটা যুক্ত আছে এটা হলো আলফা কার্বন, আর এটা হলো বিটা কার্বন, কারণ এটা আলফা কার্বনের সাথে যুক্ত আছে। তো আশা করি বুঝাইতে পারছি কোনটা আলফা কার্বন কোনটা বিটা কার্বন। এখন তোমাদের প্রশ্ন করলাম এই যৌগটার মধ্যে আলফা কার্বন কোনটা? হ্যাঁ, এখানে কোনো আলফা কার্বন নাই, কারণ এটাতে আলফা কার্বন নাই, কারণ হলো দেখো মূলকের সাথে কোনো কার্বন কিন্তু যুক্ত নেই। মূলকের মধ্যে একটা কার্বন আছে, ওটা থাক, ওটা এখানে আমাদের কোনো হিসাব নেই। বাট ওটার সাথে আমাদের কোনো এক্সট্রা কার্বন যুক্ত নেই, শুধু একটা হাইড্রোজেন যুক্ত আছে। এখন এটাই হলো যে উত্তরটা, যে কার্বন যদি থাকে তাহলে ওটা হলো আলফা কার্বন, আর যদি না থাকে তাহলে আলফা কার্বন নাই, নরমাল হিসাব। তো এই জিনিসটা আসলে আমাদের এই যে বিক্রিয়াগুলো শিখবো, অ্যালডোল ঘনীভবন, আরেকটা হলো যে ক্যানিজারো বিক্রিয়া। আচ্ছা, তো অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়ার মধ্যে তো প্রশ্ন হলো যে একটা হলো অ্যালডোল ঘনীভবন আর একটা হলো ক্যানিজারো। তো প্রথমে আগে আসি কোন কোন যৌগগুলা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, কোন কোন যৌগগুলা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এবার আমি উত্তর বলতেছি। উত্তর হলো, প্রথমে আসি অ্যালডোল ঘনীভবন। অ্যালডোল ঘনীভবন যাদের আলফা হাইড্রোজেন থাকবে তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। যাদের আলফা হাইড্রোজেন থাকবে তারা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, যাদের থাকবে। আর যাদের আলফা হাইড্রোজেন থাকবে না তারা ক্যানিজারো বিক্রিয়া দিবে। যাদের আলফা হাইড্রোজেন থাকবে না তারা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এবার আসো, এটাতে আলফা হাইড্রোজেন আছে নাকি নাই? আলফা হাইড্রোজেন বলতেছি, আলফা কার্বন বলি, আছে। এটা হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, আলফা হাইড্রোজেন বলতে আসলে আমি কি বুঝাচ্ছি। এই যে আলফা কার্বন, এটা হলো আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত থাকে এটাকে আমরা বলি আলফা হাইড্রোজেন। তো আলফা কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে ওটাকে বলে আলফা হাইড্রোজেন। তাহলে অবশ্যই এই যৌগটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। তো আমি তোমাদেরকে উত্তর বলে দিছি জিনিস এই দুইটার, যে আলফা হাইড্রোজেন থাকলে কোন বিক্রিয়াটা দেখাবে, অ্যালডোল নাকি ক্যানিজারো? অ্যালডোল, ঠিক আছে। তাহলে অবশ্যই এই যৌগটা অবশ্যই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেখাবে। তাহলে আমি উল্টাটা বলতে পারি, এই ক্যানিজারো বিক্রিয়া দেখাবে না নাকি? কারণ ক্যানিজারো বিক্রিয়ার কি শর্ত ছিল? ক্যানিজারো বিক্রিয়ার শর্ত ছিল যে আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। এবার আসি এই যৌগটা, এখানে আলফা হাইড্রোজেন আছে নাকি নেই? ঠিক আছে, হ্যাঁ, এখানে নাই। নাই কারণ হলো, কারণ এখানে আলফা কার্বন বলতে কিছু নেই, তো আলফা হাইড্রোজেন আসার প্রশ্নই আসতেছে না। জিনিসটা খেয়াল রাখবা, এখানে আলফা কার্বন বলতে কিছু নেই, তো হাইড্রোজেন কোথেকে আসবে? তাহলে অবশ্যই এটা কি বিক্রিয়া দেখাবে? ক্যানিজারো বিক্রিয়া দেখাবে। নো নো নো, না না, তোমাকে প্রশ্নে বলা থাকবে নিচের কোনটি ঘনীভবন বিক্রিয়া দেয়, মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। তো তোমাকে এরকম অনেকগুলা দিবে, যৌগ দিবে। তো যৌগ দিয়ে তো তুমি সিলেক্ট করবা যে কোনটা দিবে কোনটা দিবে না। হয়তো সংকেত দিয়ে দিতে পারে, বাংলা নামও দিতে পারে, এটা ওদের ইচ্ছা। সংকেত দিয়ে দিলে তিনি ইজিলি দেখে ফেলতে পারবে কোনটাতে আলফা হাইড্রোজেন আছে নাকি নাই, উত্তর ওইটা হবে। বাট নাম দিয়ে দিলে তুমি আগে ওইটা ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে যে ওখানে কি আলফা হাইড্রোজেন আছে নাকি না। ঠিক আছে, তো এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। তো যে জিনিসটা বলতে চাইছিলাম যে অ্যালডোল ঘনীভবন, ওইটা আমি আর বলতেছি না যে কি তৈরি হয় এখানে আসলে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যে জিনিসটা তৈরি হয় এটা তেমন আসে না, এটা একটা
সি হাইড্রক্সি বিউটানেল তৈরি হয়, সরি হাইড্রক্সি বিউটানেল না, মানে অন্য কিছু তৈরি হতে পারে, বাট হাইড্রক্সি অ্যালডিহাইড একটু বলতে পারো, হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়। ঠিক আছে, হ্যাঁ বলো। যেমন তুমি বলো, উত্তর বলো। কেমনে? আচ্ছা সিএসটি সিএসও তো আমি উত্তর বলছি, এখানেই আছে, বাকিগুলা না কেন তুমি নিজেই বলো। প্রথমটা তো হবে না, প্রথমটা বলছে এইচসিএসও। 3 নম্বরটা কি বলছে? সিএস3 O2 সি, তারপর সিএচও। আমাকে বলো এই যৌগটার মধ্যে, ওয়েট, আসি আসি, এই যৌগটার মধ্যে আলফা কার্বন কোনটা আগে আমাকে বলো। এটা, এটার মধ্যে হাইড্রোজেন আছে? এটা হবে না। তারপর আরেকটা কি, কোনটা? ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি এটা। তো ক্যানিজারো বিক্রিয়া শুধু আমি একটাই বৈশিষ্ট্য দিলাম যে এটা, তো ওর ধারা আরেকটা আমরা জেনে গেছি, এটাও আসলে ক্যানিজারো বিক্রিয়া দিবে, কারণ তোমরা নিজেরাই দেখতেছো এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। এই যৌগটাও কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে, এও দিবে ক্যানিজারো বিক্রিয়া। আরেকটা আছে, এই যৌগটাও ক্যানিজারো বিক্রিয়া দেয়, এটাতেও কিন্তু আলফা হাইড্রোজেন থাকে না। এটা হয়তো দেখা যায় না চোখে, বাট এখানে আলফা হাইড্রোজেন থাকে না, কারণ হলো এই জায়গায় একটা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, এই কার্বনটার একটা হাতে হাইড্রোজেন লাগানো থাকে। একটু জিনিসটা খেয়াল করিও, এখানে একটা কার্বন থাকে, বেনজিন যখন থাকে তখন এর হাতে একটা হাইড্রোজেন লাগানো থাকে। তো এই জিনিসটা যখন এর সাথে আসি যুক্ত হয়, ওই হাইড্রোজেনটা ওর থেকে চলে যায়, তো এই জিনিসটা আসি এর সাথে আসি যুক্ত হয়ে যায়। তাহলে দেখো এটা যদি আমার মূলক হয়, তাহলে এটা হলো আমার আলফা কার্বন। দেখো আলফা কার্বনের সাথে আসলে আমার কাছে কোনো হাইড্রোজেন কিন্তু নাই, যে হাইড্রোজেনটা ছিল এটা চলে গেছে বিক্রিয়ার এর আগেই চলে গেছে। তাইলে এটা আরেকটা মানে উদাহরণ, বেনজালডিহাইড। বেনজালডিহাইড এটাও ক্যানিজারো বিক্রিয়া দেয়, বুঝছো? তো সবাই আশা করি বুঝছো অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়া। বেনজালডিহাইড এটা আসলে ইন্টার পরীক্ষা আসতো যে বেনজালডিহাইড কেন ক্যানিজারো বিক্রিয়া দেয়, কারণ এখানে দেখি বোঝা যাচ্ছে এখানে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, এই কার্বনে কোনো হাইড্রোজেন, বাকিগুলোর সাথে আছে, কিন্তু এগুলোর সাথে এটা 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 এগুলো সবগুলোর সাথে আছে, শুধু এই জিনিসটার সাথে নাই, কারণ এই জিনিসটার সাথে আগে হাইড্রোজেন ছিল, বাট এই আসি যুক্ত হওয়ার কারণে এর হাইড্রোজেনটা চলে গেছে। তো দুইটা জিনিস তো আর একসাথে থাকতে পারবে না একই হাতে, তো সেজন্য যদি আমি বলি আলফা কার্বন, ওখানে কোনো হাইড্রোজেন নেই। এবার আসো কার্বনিল, H3 কি? H3C CHO, এটা আবার কি বিক্রিয়া? এটা তো সম্ভবই না, তুমি যেটা বলতেছো, এরও তো ওর একটা ওর তো হাত খালি রয়ে যাচ্ছে। ঠিক, এটা যৌগই গঠন হবে না, তোমারে দিবে কেন? ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, থাকতাম। আচ্ছা বিক্রিয়াটা আসলে আসে না, সেজন্য আসলে আমি দেখাচ্ছি না, বিক্রিয়াটা এমনি সোজা, দেখো। আচ্ছা আমি একবার দেখাই দিই, বেশিক্ষণ লাগবে না।
ও তাহলে ঠিক আছে, তাহলে তো হবে, এটা অ্যালডিল ঘনীভবন বিক্রিয়া দিবে, এটাই তো। আরে ভাই H3C দিছে, CH3 সেম তো কথা তো, যেটা আগে পরে দিছে আর কি। CCH ও দুইবার সি বলতেছো যে তুমি? হ্যাঁ না, তোমার লাস্টেরটা হবে না, কারণ লাস্টেরটা যৌগই গঠন হচ্ছে না, এটা সম্ভব না, তুমি যে লাস্ট অপশনটা বলতেছো। ঠিক আছে, আচ্ছা তো আমি বিক্রিয়াটা একটু দেখাই দিই। এখানে আসলে আমরা দুইটা অ্যালডিহাইড নিছি, অ্যালডোর ঘনীভবনটা দেখাচ্ছি। এখানে আমি দুইটা অ্যালডিহাইড নিছি, এটা একটা অ্যালডিহাইড, এটা আরেকটা অ্যালডিহাইড। এখানে অ্যালডিহাইডটার মধ্যে আমি তেমন কিছু করি নাই, এটা যেভাবে আছে সেভাবে রাখছি, বাট এটার মধ্যে CH3 CHO ছিল, আমি একটা এইচ কে আলাদা করে লিখছি, একটু কি কাজ করছি, আর কোনো কাজ করিনি। ঠিক আছে, ওই CH3 জায়গায় একটা এইচ কে আলাদা করে লিখছি, এটা কিছু না, এটা করা যায়। তো এখন এখানে আসলে কি হয় একটু দেখি। এখানে জিনিসটা হয় যে এই যে সি ডাবল বন্ড ও এর যে ডাবল বন্ধন আছে, একটা বন্ধন ভেঙে যায়। তো একটা বন্ধন ভাঙলে কি হয়, এই কার্বনেরও একটা হাত খালি হয়ে যায়, অক্সিজেনের একটা হাত খালি হয়ে যায়। তো অক্সিজেনের একটা হাত খালি হলে এইচটা আসি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, আর এর সাথে আগে থেকে এইচটা ছিল। আর কার্বন দেখো এখানে তিনটা হাত, একটা দুইটা তিনটা, তার কিন্তু তিনটা হাত গেছে, আরো একটা হাত খালি আছে, ওই একটা হাতের সাথে এই পুরোটা জিনিস যুক্ত হয়ে যায়। এটা হলো বিক্রিয়ার মেকানিজম, এটা ইন্টার লেভেলে আসতো বাট এখন আসে না। এটার নাম হলো 3 হাইড্রক্সি বিউটানল, তোমরা নামকরণ করলেও বুঝবে, এটার নাম হলো 3 হাইড্রক্সি বিউটানল। তো বিক্রিয়াটা এভাবে হয়। একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কিন্তু একটা এইচটা বের হইতে হয়েছে, জিনিসটা খেয়াল করছো নাকি আমি জানি না। কেন আমরা বলতেছি আলফা হাইড্রোজেন লাগবে, কারণ এই যে কার্বন থেকে একটা হাইড্রোজেন কিন্তু বের হতে হচ্ছে। তো এখন এই যে কার্বনের সাথে যদি একটা হাইড্রোজেন নাই লাগানো থাকে, বা কার্বনটাই যদি না থাকে, তো কখনোই বিক্রিয়াটা দেখাইতে পারবে না তারা। তো আশা করি বুঝাইতে পারছি কেন এখানে হাইড্রোজেনটার দরকার। আর ক্যানিজারোতে আমি এমনি মুখে বলে দিচ্ছি, ক্যানিজারোতে দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয়, আর একটা হলো অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহল আর অ্যাসিডের সোডিয়াম লবণ। মনে করো এই জিনিসটা তৈরি হবে HC ডাবল Na, এটা হলো সোডিয়াম মিথানয়েড বলতে পারো, আরেকটা হলো মিথানল। তো এই দুইটা জিনিস তৈরি হয়। আচ্ছা এগুলা লাগবে না, এগুলো আসে না তেমন। ও আচ্ছা হ্যাঁ, এটা সোডিয়াম নাই আসলে, এখানে আসলে 50% NaOH এর প্রভাবক দেওয়া হয়, এটা লিখি নেই আমি, এগুলো একটু পরে রাখবা। ঠিক আছে, এটা এত ইম্পর্টেন্ট না, 50% NaOH দ্রবণে ডুবানো হয় এটা, তো সেই জন্য সোডিয়ামটা আসে। ঠিক আছে, আচ্ছা এবার অ্যালডিহাইড আর কিটোনের শনাক্তকরণ বিক্রিয়াগুলা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, আসে অ্যালকোহলের সাথে ঘুরাই ফিরাই পেঁচায় অনেকভাবে আসে। তো আমি পরীক্ষাগুলো আমি করাবো না আসলে, বিক্রিয়াগুলো আসে না, একটা বিক্রিয়া তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে না, এগুলো ইঞ্জিনিয়ারিং এ রিটেনে আসে, বড় বড় বিক্রিয়া সেজন্য। তো প্রথমে আসি যে কে কে মানে অ্যালডিহাইড আর কিটোন, এদের সাধারণ বিক্রিয়াটা কি, মানে শনাক্তকারী বিক্রিয়া। এটা হলো প্রথমটা হলো 2,4-DNP, শুধু এই জিনিসটা মনে রাখবা, 2,4-DNP, আমি এখানে লিখে দিচ্ছি 2,4-DNP। এই যে ডিএনপি মানে কি একটু বলতেছি আমি। এখন তোমাকে প্রশ্নে বললো যে অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণে কি ইউজ করা হয়, অনেক কিছু ইউজ করা হয়, বাট দোনোটা যদি একসাথে শনাক্তকরণ করতে চাও তাহলে 2,4-DNP ইউজ করতে হবে। 2,4-DNP মানে হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটা সংকেতটা পারলে মুখস্থ করে ফেলিও, কারণ মনে রাখতে কষ্ট হয়ে যাবে এভাবে করে। তো আমার হিসেবে নামটা মনে রাখলে আনা, এর থেকে আমার হিসেবে মেডিকেল কখনো দেখি নাই এগুলো আসতে, এত বড় সংকেত আসতে। তো প্রশ্ন হলো যে তুমি যদি 2,4-ডাইনাইট্রোফিনাইলটা দাও কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে, এটা শনাক্ত করতেছি আমি, তাইলে তার একটা
হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে, কমলা বা হলুদ লিখছে, বাট আমি যদি বলছি হলুদ বর্ণের একটা অধক্ষেপ পড়বে। তো হলুদ বর্ণের অধক্ষেপ পড়লে তুমি বুঝে যাবা যে এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন। অ্যালডিহাইড আর কিটোন, ঠিক আছে। এটা এখানে এই জিনিসটা একটু খেয়াল করো যে 2,4-DNP যে দিলাম, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এই জিনিসটা যে আমি যোগ করছি, এখানে কিন্তু অ্যালডিহাইড আর কিটোন এই জিনিসটা শনাক্ত হচ্ছে, বাট এটা যে এক্স্যাক্টলি অ্যালডিহাইড নাকি কিটোন এটা কিন্তু শনাক্ত করতে পারতেছি না। মনে করো তোমাকে একটা দ্রবণ দিছে, ওই দ্রবণের মধ্যে তুমি 2,4-DNPটা ডুবাইছো আর হলুদ বর্ণের অধক্ষেপ করছো। এখন তুমি বুঝলা যে এটা অ্যালডিহাইড অথবা কিটোন, এই দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, বাট তুমি এক্স্যাক্টলি জানো না এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন। এটাই সমস্যা। মানে এটা একসাথে বোঝায় যে এটা আসলে অ্যালডিহাইড আর কিটোন একসাথে আছে, এখানে যে কোনো একটা আছে এটা বুঝাচ্ছে, বাট কোনটা এক্স্যাক্টলি আছে, অ্যালডিহাইড আছে না কিটোন আছে, ওটা বোঝা যায় না। তো এটা আসলে স্পেসিফিক বিক্রিয়া না অ্যালডিহাইড আর কিটোনের জন্য, আলাদা আরো স্পেসিফিক বিক্রিয়া আছে। তো আমি দুইটা বিক্রিয়ার নাম বলতেছি, এই দুইটা বিক্রিয়ার নাম আশা করি সবাই শুনছো। একটা হলো টলেন বিকারক বিক্রিয়া আর একটা হলো ফ্যালিং দ্রবক বিক্রিয়া। তো টলেন বিক্রিয়ারকের যে বিক্রিয়া আর ফ্যালিং দ্রবণের যে বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া দোনোটাই অ্যালডিহাইড দিবে, কখনো কিটোন দিবে না। এই দুইটা বিক্রিয়া, একটা হলো ফ্যালিং দ্রবণ আর একটা হলো টলেন বিকারক, এগুলো বাংলা নামই আছে, আসলে তেমন কিছু আসে না বাকিটা। টলেন বিকারক আর একটা হলো ফ্যালিং দ্রবণ, এই দুইটা বিক্রিয়া শুধুমাত্র অ্যালডিহাইড দিবে, এটা কখনো কিটোন দিবে না। তাহলে দেখো এগুলো হলো স্পেসিফিক বিক্রিয়া। তুমি যদি একটা যৌগটা নাও, যৌগটা নিয়ে টলেন বিকারকের মধ্যে ডুবাও সাপোজ, তো দেখলা যে ও বিক্রিয়াটা দিল, তাহলে অবশ্যই বুঝে নিবে এটা অ্যালডিহাইড। এখন দেখতেছো যে না ও বিক্রিয়াটা দিচ্ছে না, তাহলে বুঝে নিবা যে ওটা অ্যালডিহাইড না। তাইলে আশা করি বুঝাইতে পারছি 2,4-DNP এটা কোনো স্পেসিফিক বিক্রিয়া না, বা এটা দিয়ে শুধু তুমি বুঝতে পারবা যে ওখানে মানে এটাকে বলে কার্বনিল মূলক, মানে এই মূলকটার নাম হলো কার্বনিল। তো এটা অ্যালডিহাইডও হইতে পারে, কিটোনও হইতে পারে, এই জিনিসটা আসলে শনাক্ত করতে পারবা। বাট এক্স্যাক্টলি এটা কি অ্যালডিহাইড কিটোন শনাক্ত করতে হলে তোমাকে টলেন বিকারক অথবা ফ্যালিং দ্রবণ যে কোনো একটা পরীক্ষা করতে হবে। যে কোনো একটা যদি যদি দোনোটাই দেখো যে হ্যাঁ পজিটিভ আসছে, মানে হলো এটা অ্যালডিহাইড, আর যদি দেখতেছো না দোনোটাই নেগেটিভ আসছে, মানে হলো এটা কিটোন। হ্যাঁ বলো। আচ্ছা বলতেছি। আহ, তুমি অ্যালডিহাইড প্রথমে একটা যৌগ নিলা, যৌগটার মধ্যে 2,4-DNP ঢুকাইলা, দিলা, দেওয়ার পরে তুমি দেখলা হলুদ বর্ণের অধক্ষেপ পড়ছে, তো তুমি জিনিসটা দিয়ে কনফার্ম হয়েছো যে এটা অ্যালডিহাইড অথবা কিটোন, যে কোনো একটা হবে মাস্ট, বাট শিওর না তুমি কি এটাকে অ্যালডিহাইড না কিটোন। তো তুমি এটা পরীক্ষা করার জন্য এবার ওই যৌগটাকে ফ্যালিং দ্রবণ আর টলেন বিকারক এই দুইটার মধ্যে ডুবাইছো আর দেখতেছো যে এরা বিক্রিয়াটা করছে, বিক্রিয়া করে টলেন বিকারকের ক্ষেত্রে একটা অধক্ষেপ তৈরি করে, ধূসর বর্ণের অধক্ষেপ বলতেছে ওরা, ফ্যালিং দ্রবণের ক্ষেত্রে লাল বর্ণের অধক্ষেপ তৈরি করে। আচ্ছা যাই হোক, যেটা যে কালারের অধক্ষেপ তৈরি করছে, তো দেখতেছো যে হ্যাঁ বিক্রিয়াটা হয়েছে, তো বিক্রিয়াটা হওয়ার মানে কি, তাহলে জিনিসটা অ্যালডিহাইড ছিল আসলে। এখন দেখলা যে না তুমি ওই যৌগটাকে আনি টলেন বিকারক আর ফ্যালিং দ্রবণের মধ্যে ডুবাইলা, বাট কোনো বিক্রিয়া দেখাচ্ছে না, আগে যা বর্ণ ছিল বর্ণহীন অবস্থায় আছে, তাহলে জিনিসটা বুঝতে হবে যে সেটা হলো কিটোন। কারণ কিটোন এই দুইটা বিক্রিয়া দেয় না, টলেন বিকারক আর ফ্যালিং দ্রবণ এই দুইটা বিক্রিয়া দেয় না, বাট অ্যালডিহাইড এই দুইটা বিক্রিয়া দেয়, টলেন বিকারক আর ফ্যালিং দ্রবণ। আর এটার মধ্যে ইম্পর্টেন্ট হলো টলেন বিকারকের সংকেতটা মনে রাখবা, আর ফ্যালিং দ্রবণের সংকেতটা মনে রাখবা, এগুলো আছে। আর কি বর্ণের অধক্ষেপ পরে এটা তো লাগবে। আমার এখানে এটা লেখা আছে, তো এগুলো আসলে তোমাদের ডাইজেস্ট আরো ভালো করে সুন্দরভাবে লিখে দিছে। এটা তো ওরা অনেক মানে কি বলবো, অনেক থিওরিটিক্যাল ভাবে লিখছে এগুলো সব, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারলাম যে কার্বনিল শনাক্তকরণ কিভাবে করতে হয়। আচ্ছা, কার্বনিলের শনাক্তকরণে প্রোপাননের আলাদা একটা জিনিস আছে, আমি এগুলা আগেরটার সাথে রিলেট করতেছি। আয়োডোফর্ম বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আমরা করছিলাম, হ্যালোফর্ম বিক্রিয়া, ওখানে অ্যালকোহল আয়োডোফর্ম বিক্রিয়াটা দিত। তো এটার মধ্যে প্রোপাননটাও কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয়। এটা একটু মনে রাখবা যে কিটোন যেটা আছে ওটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তবে এটা এক্স্যাক্টলি শনাক্ত করা যায় না, একদম স্পেসিফিক বিক্রিয়া না এটা, কারণ সবগুলো তুমি এটা দিয়ে শনাক্ত করতে পারবে না।
সেজন্য আমি আয়োডোফোম বিক্রিয়াটা আলাদা করে ক্লাস নিছি এবং ভালো করে বলে দিছি যে ওটাতে কি কি মনে রাখতে হবে আর লাগবে। আচ্ছা, এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডে আসি। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমাদের সাধারণ সংকেত হলো COOH, আমরা সবাই জানি এটা। তো কার্বক্সিলিক অ্যাসিড তৈরিটা এত ইম্পর্টেন্ট না, এর আগেই দেখে ফেলছি আমি জিনিসটা। আমি মুখে বলতেছি, এগুলো সব আগেগুলোর সাথে রিলেট করতে হবে। তুমি যদি অ্যালকোহলকে জারণ করো মানে আর জার্মান অক্সিজেন দাও, তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। আবার যদি তুমি অ্যালডিহাইডকে জার্মান অক্সিজেন দাও, তাহলে সেটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে বা অ্যাসিড তৈরি করবে। তাহলে ওই বিক্রিয়াটা এখানে ইম্পর্টেন্ট, ওইটা দিয়ে আসে। তো ওইটা দিয়ে তুমি অ্যাসিড তৈরি করতে পারবা। এছাড়া বেনজোইক অ্যাসিড কিভাবে তৈরি করে এটা একটু মনে রাখতে হবে। আর একটা হলো নাই, আর তেমন কিছু নেই, আর লাগবে না। আরেকটা হলো নাইট্রাইল যৌগ, এটা এত ইম্পর্টেন্ট না। বেনজোইক অ্যাসিড একটা ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি বেনজোইক অ্যাসিডটা। বেনজোইক অ্যাসিড মানে আশা করি জানো, বেনজিনের মাথার উপর COOH থাকবে, এটাই হলো বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, তো দেখতেছো এখানেও সেম, টলুইন থেকে আসলে বেনজোইক অ্যাসিডটা তৈরি হচ্ছে। তা আমি এর আগেরটার সাথে রিলেট করলে বেনজালডিহাইডটাও কিন্তু টলুইন থেকে তৈরি হয়েছিল। তাহলে দেখো, টলুইন থেকে বেনজালডিহাইডও তৈরি হচ্ছে আর বেনজোইক অ্যাসিডও তৈরি হচ্ছে। তো টলুইন থেকে দুটোটাই তৈরি করা যায় চাইলে। তো প্রভাবকটা শুধু ভিন্ন আর কি, আর কিছু না। এরপর হলো নাইট্রাইল যৌগের আর্দ্র বিশ্লেষণ। এটা একটু আসতে পারে যে নাইট্রাইল যৌগের আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হয়। তো উত্তর হলো যে নাইট্রাইল যৌগের আর্দ্র বিশ্লেষণে অ্যাসিড তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। নাইট্রাইল যৌগ বলতে এই জিনিসটাকে বোঝায়, এটাকে বলে নাইট্রাইল যৌগ। আমরা যে সিএন বলি, সায়ানাইড একটা জিনিস বলি, এটা হলো নাইট্রাইল যৌগ। ঠিক আছে, সায়ানাইড মানে সিএন থাকবে, তোমার যৌগের সাথে সিএন থাকবে, তো এটাকে বলবো অ্যালকাইল সায়ানাইড। তো দেখি বুঝতেছো, আর মানে হলো অ্যালকাইল, মনে করো CH3 থাকতে পারে, CH3 CH2 থাকতে পারে, মানে আর এর জায়গায় এই দুইটা জিনিস, আরো বেশি কিছু থাকতে পারে, বেনজিনও থাকতে পারে, সমস্যা নেই। তো মেন কথা হলো যে আর সিএন এর সাথে যদি তুমি পানির বিক্রিয়া করো, H2O এর বিক্রিয়া করো, তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিড বলো বা কার্বক্সিলিক অ্যাসিড বলো, যেটাই বলো, সেই জিনিসটা তৈরি হবে। তাহলে এটা একটু মনে রাখবে যে সায়ানাইডের সাথে যদি তুমি পানির আর্দ্র বিশ্লেষণ করো, পানির বিক্রিয়া করো, তাহলে অবশ্যই সেখানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তো দুইটাই প্রস্তুতি আছে, এত কষ্ট না। এখানে প্রথমটা হলো যে অ্যালকোহল থেকে তৈরি করা হয়, আর একটা হলো যে এখানে যে সায়ানাইড থেকে তৈরি করা হয়, সায়ানাইডের সাথে পানির বিক্রিয়ায় অ্যাসিড তৈরি হয়। এটুকু মনে রাখলে হবে। আরেকটা আছে গ্রিগনাইট বিকারকের, সবাই জানো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে গ্রিগনাইট, ওই যে কি নাম জানি বলে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় মিথানল, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় ইথানল, আর 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয় প্রোপানল। কিন্তু তুমি যদি ওই জিনিসটাকে আরেকটু কার্বন দিলে, তো সেখানে আবার অ্যাসিটিক অ্যাসিডও তৈরি করা যায়। আচ্ছা, ওইটা না, এখানে আসলে ওরা বলছে যে গ্রিগনাইট বিকারকের সাথে, এটাও একটু মনে রাখো, গ্রিগনাইট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। গ্রিগনাইট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় বা অ্যাসিড তৈরি হয়। এটা হলো গ্রিগনাইট বিকারক, RMgX। ঠিক আছে, এটা হলো আচ্ছা, এটা হলো যে গ্রিগনাইট বিকারক। তো গ্রিগনাইট বিকারকের সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করো, তাহলে অ্যাসিড তৈরি হয়, এটা মনে রাখতে হবে। তো এটাকে বলে যে গ্রিগনাইট বিকারকের কার্বনেশনের মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় বা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তাহলে তিনটা আমরা কার্বক্সিলিক অ্যাসিডের পেলাম, অ্যালকোহল থেকে, আরেকটা হলো নাইট্রাইল যৌগ বা সায়ানাইড থেকে, সায়ানাইডের আর্দ্র বিশ্লেষণে তৈরি হয়, আরেকটা হলো গ্রিগনাইট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া তৈরি হয়। এই বিক্রিয়াগুলো এত ইম্পর্টেন্ট না, শুধু একটু মনে রাখলে হবে, আর লাগবে না তেমন।
আচ্ছা, এখন আসি অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে যে জিনিসটাই তুমি শনাক্ত করতে চাও না কেন, ওই জিনিসটার সাথে একটা বিকারক মানে কোনো একটা পদার্থের সাথে বিক্রিয়া দিতে হবে। তখন যদি জিনিসটা একটা অদক্ষেপ তৈরি করে তাহলে বুঝে নিবা যে শনাক্ত হয়েছে। ঠিক আছে? তো আমি বলতেছি মিথানোয়িক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড যেটাই বলি, যেটা শনাক্তকরণ মানে বিক্রিয়ক হিসাবে সেটা ইউজ করতে হবে তোমার। আচ্ছা, তো এই গেল মোটামুটি শনাক্তকরণ। আর তেমন শনাক্তকরণে তেমন কিছু দেয় নাই, আর এত ইম্পর্টেন্টও না এটা। আর আচ্ছা, এখানে একটা জিনিস আমি দেখলাম যে আমরা একটা জিনিস শিখছিলাম যে অ্যালডিহাইড টলেন বিকারকে বিক্রিয়া দেয়, আবার ফেলিং দ্রবণেও বিক্রিয়া দেয়। তবে আহ, এরা বলতেছে যে অ্যাসিড যেটা আছে, অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড যেটা, ওইটা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ এখানে দুটোটাতে বিক্রিয়া দেয়। তাহলে এই জিনিসটা মনে রাখতে হয়, এটা বা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে মিথানোয়িক অ্যাসিড বা অ্যাসিড যেটা আছে সেটা অবশ্যই টলেন বিকারক আর ফেলিং দ্রবণে বিক্রিয়া দেয়। শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড, আর কোনোটা না কিন্তু, শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড HCOOH এরা টলেন বিকারক আর ফেলিং দ্রবণে বিক্রিয়া দেয়, আর কেউ দেয় না, শুধু অ্যাসিডের মধ্যে এরা দেয়। তো তোমাদের অপশনে এটা থাকতে পারে যে কারা কারা ফেলিং দ্রবণে বিক্রিয়া দেয়, কারা কারা দেয় না, একটু মনে রাখতে হবে। আমি ফার্স্টেই বলছি এই অধ্যায়টা পুরাই মুখস্থ বলতে গেলে, পুরাটাই। আচ্ছা, এবার আসি আমরা একটা জিনিস এখানে আছে। আচ্ছা, একটু ওয়েট করো। আমি এই যে অ্যাসিডগুলো আছে, আমরা জানি জৈব অ্যাসিড মানে হলো যে দুর্বল অ্যাসিড, এটা আমরা আগেই শিখছি। তো জৈব অ্যাসিডের মধ্যে দুর্বল অ্যাসিড, আবার দুর্বলের মধ্যেও আছে যে এটা কোনটা বেশি তীব্র কোনটা কম তীব্র, এটা বলা যায়। এটা আমি দেখছি আমাদের সময় কিন্তু কোথাও ডাইজেস্টে বলা হয় নাই, দেও নাই, শুধু একটা বইতে ছিল যে লিঙ্কনের বইটাতে ছিল, বাট এরপরে এটা অ্যাড করছে সব জায়গায়। তো আমাদের সময় কিন্তু এটা থেকে প্রশ্ন চলে আসছিল, তো পারছিলাম বা ছিল, মনে ছিল ওই হিসাবে পারছিলাম। তো এটা আসলে মুখস্থ করার কিছু নেই। তো আমি তোমাদের দেখাই দিচ্ছি আসলে কিভাবে জিনিসটা মনে রাখবা যে কোনটা বেশি তীব্র হবে কোনটা কম তীব্র হবে। তো প্রথমে আসি যে CH3, হ্যাঁ। দেখো, আমি তিনটে অ্যাসিড লিখছি, তিনটাই আসলে অ্যাসিড। তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি ওভাবে করে চিহ্নিত করতে পারো, এমনিও চিহ্নিত করা যায়। ঠিক আছে, দুটো অ্যাসিড লিখছি, তিনটা চারটা অ্যাসিড লিখছি। তো অ্যাসিডের যদি তোমাকে বলে যে কোনটা সবল কোনটা দুর্বল, তো সবল দুর্বল না, আসলে কোনটা তীব্র কোনটা দুর্বল, এটা আর কি, হ্যাঁ। তো এগুলোর মধ্যে আমার একটা জিনিস সবসময় মনে রাখবা, এই যে অ্যালকাইল মূলক দেখতেছো CH3 মূলকটা, এই CH3 মূলকটা কিন্তু, বা CH3 মূলক এখানে আছে আর এখানে আছে, ঠিক আছে। এই CH3 মূলকটা হলো ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা, সে শুধু ইলেকট্রন দেয়, তার কাজ হলো ইলেকট্রন দেয়া। ঠিক আছে, তো জিনিসটা এরকম, যেহেতু সে ইলেকট্রন দাতা গ্রুপ, তো যত বেশি CH3 থাকবে তত তোমার প্রবলেম হবে অ্যাসিডের ক্ষেত্রে। যত বেশি CH3 থাকবে তত প্রবলেম হবে তোমার অ্যাসিডের ক্ষেত্রে। অ্যাসিডের ক্ষেত্রে কেন প্রবলেম হচ্ছে ওটা বলি। কারণ হলো, দেখো, অ্যাসিডের ক্ষেত্রে এই H প্লাসটা বের হয়ে যেতে হয়। তো যখন আসলে তুমি যখন এই CH3টা দিবা, তো CH3 দিলে সে ইলেকট্রন দিবে, তো ইলেকট্রন দাতা গ্রুপ। তো এখন ইলেকট্রন দিলে এখানে যে বন্ধনটা আছে, বন্ধনটা তত শক্তিশালী হয়ে যায়। যত বেশি ইলেকট্রন দিবে বন্ধনটা তত শক্তিশালী হয়ে যাবে, মানে এইচ এর বন্ধনটা। তো বন্ধনটা তত যদি শক্তিশালী হয়ে যায়, তুমি চাইলে এইচটাও কিন্তু ভেঙে ফেলে দিতে পারবে না। মানে অ্যাসিডের যে ধর্ম, অ্যাসিডের ধর্মটা হলো সে হাইড্রোজেন ত্যাগ করবে। এখন তাকে হাইড্রোজেন ত্যাগ করতে হলে এই বন্ধনটা একটু দুর্বল করতে হবে বা কোনো কারণে,
তাহলে সে ইজিলি হাইড্রোজেনটা ত্যাগ করতে পারবে। কিন্তু যত বেশি তুমি CH3 দিবা এই বন্ধনটা তত বেশি শক্তিশালী হয়ে যাবে, যে এইচ এর যে বন্ধন আছে, এইচ এর যে এদের সাথে যে বন্ধনটা আছে। তো যখন শক্তিশালী হবে, তো নর্মাল ব্যাপার, যদি বন্ধনটা তত শক্তিশালী হয় সে চাইলেই এইচটা ত্যাগ করতে পারবে না, তাহলে সে তত দুর্বল অ্যাসিড। কারণ বন্ধন যদি শক্তিশালী হয়ে যায় তত দুর্বল অ্যাসিড হবে, কারণ সে চাইলে এইচ প্লাস ত্যাগ করতে পারবে না, তাহলে সে হলো দুর্বল অ্যাসিড। তাইলে আমি তোমাদেরকে এটা তো বুঝাই দিলাম, তো মনে রাখবা কিভাবে। মনে রাখার একদম ইয়া হলো যে আমি সবগুলাকে আমি ভাঙি ভাঙি লিখতেছি। এই প্রথমটা হলো এটা CH3COOH, সবাই জানো এটাকে এভাবে লেখা যায় তিনটা হাত দিয়ে, এটা সবচেয়ে শক্তিশালী। এরপরে হলো এটা, বাকিগুলোর মধ্যে এইচ আছে, শুধু একটা হলো যে কি নাম জানি বলো, সরি এটা নিচে দিলে হয়তো COOH। আর এটা হলো যে CH3CH3COOH। তাহলে দেখো, যেখানে বেশি CH3 থাকতেছে, সেটা যত বেশি CH3টা বাড়তেছে তত দুর্বল হচ্ছে অ্যাসিডটা। তাহলে এটা মনে রাখলেই হয় যে যত বেশি CH3টা বাড়বে তোমার অ্যাসিডটা তত দুর্বল হবে। তবে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো একদম লাস্টটাতে, একদম লাস্ট যেটা আছে, মনে করো এটা 3 ডিগ্রি যেটা আর কি, মানে সব দিকে CH3, ঠিক আছে, সব দিকে CH3। তো এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, তবে এটা এখানে লেখে নাই, কেন লেখে না আমি জানি না, ঠিক আছে। তো এটা হলো যে মেনলি যে নর্মালি, না না ব্যতিক্রম হওয়ার দরকার নেই, এখানে সেমই আসলে, আমি মনে হচ্ছিলাম উল্টাটা হতে পারে, না এখানে কোনো ব্যতিক্রম নেই, সম্ভবত অ্যামিনে ব্যতিক্রম আছে, এখানে না। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা সাজাই ফেলছি যে কোনটা সবচেয়ে সবল অ্যাসিড, কোনটা সবচেয়ে দুর্বল অ্যাসিড। তো সবল আর দুর্বলের পার্থক্যটা করবা, যেটাতে CH3টা বেশি থাকবে সেটা হলো তত দুর্বল অ্যাসিড। দেখো এখানে CH3 3টা আছে, মানে এটা সবচেয়ে দুর্বল অ্যাসিড। এখানে CH3 2টা আছে, মানে এখানে এর থেকে একটু সবল। এটা একটা CH3 আছে, এর থেকে একটু সবল। এটা কোনো CH3 নেই, তাহলে এটা আরো সবল। এরপরে আরেকটা আছে HCOOH, এখানে সিটাই নেই, তাহলে এটা আরো সবল। তাহলে সবচেয়ে সবল অ্যাসিড হলো মিথানোয়িক অ্যাসিড এখানে মধ্যে, ঠিক আছে। তো এটাকে বলে আমরা 0 ডিগ্রি, এটাকে বলি 1 ডিগ্রি, এটাকে 2 ডিগ্রি, সরি এটাকে 0 ডিগ্রি বলি, এটাকে বলি 1 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। তাহলে 0 1 2 3 ওভাবে মনে রাখলে হবে, বা 123 দিয়ে মনে রাখতে পারো, 123। এখন প্রশ্ন হলো যে এটা যদি এটা শুধু এটা থাকতো আমি শুধু 123ই বলে দিতাম, কিন্তু আরেকটা প্রবলেম করে ওরা। প্রবলেমটা হলো যে তোমার অ্যাসিড দিছে, বাট অ্যাসিডের সাথে এখন আর তুমি যেটা আমরা যেটা শিখতেছিলাম যে CH3 যুক্ত থাকে, বাট ওরকম কিছু না। এখানে প্রথমে সবগুলাতে H যুক্ত ছিল, সাপোজ COOH, বাট ওরা কি করছে, এই H এর গুলার সাথে এখন আর CH3 যোগ করে নাই, এখন একটা একটা ক্লোরিন যুক্ত করতেছে। আচ্ছা আর দেখাচ্ছি না, এই তিনটেই দেখো। এখন আমাদের এটা ছিল যে CH3 যত বাড়বে আমার অ্যাসিডটা তত দুর্বল হবে, ঠিক আছে। এটা লিখে রাখো সবাই, CH3 যত বাড়বে তাহলে আমার অ্যাসিডটা তত দুর্বল হবে। তো এখন এখানে কি কথাবার্তা, এখানে আবার ক্লোরিন চলে আসছে। ক্লোরিন আসার কারণে কি হয়েছে, এরা আসলে ইলেকট্রন গ্রহিতা গ্রুপ, মানে তারা ইলেকট্রনগুলো নিয়ে ফেলবে, আরো ইলেকট্রন দিবে না। অ্যালকাইল গ্রুপ বা CH3 এটা হলো যে ইলেকট্রন দাতা গ্রুপ, বাট ক্লোরিন হলো যে ইলেকট্রন গ্রহিতা গ্রুপ, সেই ইলেকট্রন নিয়ে ফেলবে। তো ইলেকট্রন নিয়ে ফেললে মানে যে বন্ধনটা যে শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা আরো দুর্বল হয়ে যায়, এই OH এর যে বন্ধনটা আছে। তো সেজন্য সে ইজিলি H প্লাসটা ত্যাগ করতে পারে। তাহলে আমি এত কিছুতে না যাই, এটা মনে রাখি, ক্লোরিন যত বেশি হবে অ্যাসিডটা তত তীব্র হবে, এটাই মনে রাখো। ক্লোরিন যত বেশি হবে অ্যাসিডটা তত তীব্র হবে, বা ক্লোরিন বলো, ব্রোমিন বলো, হ্যালোজেন বলো, যেটাই বলো, ক্লোরিন যত বেশি হবে অ্যাসিডটা তত তীব্র হবে। তাহলে অবশ্যই আমি এটা বলতে পারি যে এই অ্যাসিডটা সবচেয়ে বেশি তীব্র, কারণ এখানে 3টা ক্লোরিন যুক্ত আছে। এরপরে এই অ্যাসিডটা তারপরে তীব্র, কারণ এটাতে 2টা অ্যাসিড যুক্ত আছে, আর এই অ্যাসিডটা তারপরে তীব্র।
সরি এখানে একটা এইচ আছে। তাহলে তুমি এটাকে কিভাবে মনে রাখতে, এটা 3 ডিগ্রি বলতে পারো, এটাকে 2 ডিগ্রি বলতে পারো, এটাকে 1 ডিগ্রি বলতে পারো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তো এই ক্ষেত্রে দেখো সিএসটির জন্য একরকম আর ক্লোরিনের জন্য হলো আরেক রকম। তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে। ক্লোরিন যদি থাকে তাহলে ক্লোরিন যত বৃদ্ধি পাবে তোমার অ্যাসিডটা তত তীব্র হবে, কারণ সে ইলেকট্রন নিয়ে ফেলতেছে, এটাই কারণটা। ঠিক আছে? তো এটা সবচেয়ে শক্তিশালী, তারপর এটা সেকেন্ড শক্তিশালী, এটা হলো লাস্ট। হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে দোনোটা থাকলে তখন কি হবে। মনে করো তোমাকে অপশন দিল সিএস3 অ্যালাও আছে, ক্লোরিন অ্যালাও আছে, তখন হলো ক্লোরিনটা বেশি শক্তিশালী। মনে করো আমরা এমনি সিএস3 ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ধরছিলাম কোনটাকে, এটাকে ধরছিলাম না, মানে 1 ডিগ্রি যেটা ছিল আগে, মানে 0 ডিগ্রি যেটা ছিল এটাকে সবচেয়ে শক্তিশালী ধরছিল। ঠিক আছে? এটা হলো সিএস3 এর মধ্যে সবচেয়ে শক্তিশালী, বাট যখন ক্লোরিন চলে আসবে তখন অবশ্যই সে তার থেকে শক্তিশালী হয়ে যাবে। তাইলে ক্লোরিনের হিসাব আলাদা, সিএস3 হিসাব আলাদা, কিন্তু ক্লোরিন আর সিএস3 মিক্স করলে অবশ্যই ক্লোরিন সবসময় শক্তিশালী হবে বা তীব্র হবে। তো জিনিসটা আশা করি বুঝাইতে পারছি। যদি দেখো যে তোমাকে কনফিউজ করার জন্য অপশনে দেখবা যে অনেকগুলো সিএস3 আলা দিছে অপশন, বাট একটা দিছে ক্লোরিন আলা অপশন, উত্তর হবে ক্লোরিন আলা অপশন। এখন ক্লোরিন দেখতেছো যে একটা, আরে স্যার বলছিল তো সিএস3 না থাকলে তো অনেক শক্তিশালী হয়ে যায়, তো ওইরকম করিও না, ক্লোরিন থাকলে বুঝে নিতে হবে এটা বেশি শক্তিশালী। তো আশা করি বুঝাইতে পারলাম যে কোন অ্যাসিড, এগুলো সবই দুর্বল অ্যাসিড, এর মধ্যে কোনটা শক্তিশালী কোনটা কম শক্তিশালী এটা এভাবে বোঝা যায়। ঠিক আছে? তো এটা আসে ভার্সিটি পরীক্ষায় আসে, এবং যেটাকে আমরা বলতেছি ভর্তি, মেডিকেল ভর্তি পরীক্ষাও আসে, আমাদের সময় আসছিল, সেই জন্য বললাম। তো এটাই হলো যে